মালাকে শহরে নিয়ে যাওয়া হয়েছে, সাথে আফতাবও গিয়েছে। একথা জানার পরও পরি স্থির। অন্দরে উঠানে মোড়া পেতে জুম্মানের সাথে বসে বসে পেয়ারা খাচ্ছে। ব্যাগ নিয়ে বের হচ্ছে পালক। পরীকে দেখে পালক একটা মোড়া টেনে বসে বলল, তোমার মাকে শহরে নিয়ে গেছে তোমার বাবা, জানো? সকালে কুসুম কইল, আচ্ছা পরি, তোমার মা কবে থেকে এরকম অসুস্থ? পরি খাওয়া বন্ধ করে দিয়ে বলে, আম্মার অসুখ করলে কাউরে জানায় না, এমনকি আমারও না। আম্মা কয় বড় বউ নাকি এমনি সব ত্যাগ করতে হয়। কথাটা বলতে গিয়ে তাচ্ছিল্য করে হাসলো পরি। পালকও মুচকি হাসলো। মেয়েরা যখন কোনো বাড়ির বউ হয়ে পা রাখে তখন থেকে সে বাড়ির সুখের কারণ হয়ে দাঁড়ায়, আর দুঃখগুলো ঘরের ময়লার ন্যায় ঝাট করে বাইরে ফেলে দেয়। বাড়ির সকলের খেয়াল রেখে আর সময় থাকে না নিজের একটুখানি যত্ন নেওয়ার। হ্যাঁ, এটাই নারীর সংসার। নিজের গায়ে দাগ পড়লেও সংসারে এতটুকু দাগ লাগাতে দেওয়া যাবে না। মিষ্টি আর রুমি আসতে পালক উঠে দাঁড়ায়। পরির দিকে ফিরে তাকিয়ে বলল, ফিরে এসে তোমার সাথে অনেক গল্প করবো পরি। জবাবে পরি মাথা দোলায় শুধু। ওরা চলে যেতে জুম্মান হেসে বলে, এই আপা অনেক ভালো, তাই না আপা? জুম্মানের কথায় পরিও সায় দিল। তারপর নিজের কাজে মন দিল। পালকের মনটা ভালো নেই, কেন যেন অস্থির অস্থির লাগছে। বৈঠক ঘরে উঠোনে পা রাখতে সায়েরের সাথে দেখা। কিছু বলতে চেয়েও বলল না পালক। পাঞ্জাবি হাতা গোটাতে গোটাতে নৌকায় উঠে এসেছে। আজকে সবাই এক নৌকাতে যাবে। সবাই চুপ করে আছে, শুধু পানিতে বইটা ফেলার আওয়াজ ভেসে আসছে। নীরবতা ভেঙে নাইম বলে উঠল, বুঝলেন সায়ের সাহেব, জমিদার বাড়িটা ভীষণ অদ্ভুত। বিশাল বাড়িতে মাত্র হাতে গোনা কয়েকজন থাকে। কেমন ভূত্রে বাড়ি মনে হয়। বাইরের দৃশ্য দেখেছিল সায়ের। নাইমের কথা শুনে মুচকি হাসলো। বলল, এখন ভূতের বাড়ি মনে হলো। একসময় লোক লস্কর পূর্ণ ছিল ওই বাড়িতে, মাঝখান থেকে বন্যায় সব গুলিয়ে দিল। কথাটা বলে আবার বাইরের দিকে তাকালো সায়ের। নাইম আর কিছু বলল না। ভাবলো সায়েরের মন হয়তো ভালো নেই। পালক সায়েরকে দেখছে। সায়েরের গোমরা মুখটা ওর ভালো লাগছে না। এমনিতে খুব একটা হাসে না সায়ের, আজকে নিশ্চয়ই কিছু হয়েছে। বাগান বাড়িতে পৌঁছে পালক গেল সায়েরের পিছু পিছু। পালককে নিজের সাথে দেখে আসতে দেখে সায়ের দাঁড়ালো। পিছন ফিরে বলল, হ্যাঁ কিছু বলবেন? পালক সহজ স্বীকারোক্তি দিয়ে বলল। সায়ের সোজা হয়ে দাঁড়ালো। পালক জিজ্ঞাসা করলো, আপনার মন খারাপ? তখন থেকে দেখছি চুপচাপ, শুধু এইটুকুই জানতে চান? সায়েরের প্রশ্নে অস্বস্তি বোধ করলো পালক। কথা গুলিয়ে ফেলে সব আমতা আমতা করে বলতে লাগলো। পালক সায়েরের অবস্থা দেখে বলল, আমার চোখ দুটোকে সস্তা ভাববেন না মিস পালক সরকার। আমার এক অদ্ভুত ক্ষমতা আছে, সেটা আপনি জানেন না। সেটা হলো আমার চোখে যার চোখ পড়ে তার মনের কথা আমার চোখ পড়ে নাই। পালকের মনে ঝংকার তুলে দিয়ে চলে গেল সায়ের। থরথর করে কাঁপছে সে। ভাবছে তাহলে কি সায়েরের অনুভূতিগুলো বুঝতে পারছে? না হলে তো এভাবে বলতো না। ওষ্ঠকোণে হাসি ফুটল পালক। হাতের এপ্রন শক্ত করে ধরে নিজের চেয়ারে বসলো। এখনও সে সায়েরকে কিছুই বলেনি, তাতেই এত খুশি পালক? তাহলে ভালোবাসে বললে কত খুশি হবে। তার মানে ভালোবাসি কথাটা বলার মাঝে আনন্দ আছে। কতটা আনন্দ ভাবতে ভাবতে মুচকে হাসলো পালক। এটাও ভাবলো যে আজকে সব বলবে সায়েরকে। যদি সায়ের তাকে মানবে না, তবুও অপূর্ণতা নিয়ে সে যাবে না। বন্যার পানি কমতে শুরু করে দিয়েছে। দিন দশেকের মধ্যে পদ্মা আর পানি ফিরিয়ে নেবে মনে হয় না। এদিক দিয়ে পালকদের তাড়াতাড়ি চলে যেতে হবে। গ্রামের সবাইকে ওরা মোটামুটি সচেতন করে ফেলেছে, তাই ওরা গ্রামের মানুষদের সাথে একটু বেশি সময় কাটাচ্ছে। সবাইকে ওরা এই কয়েকদিন আপন করে নিচ্ছে। সাধারণত গ্রামের মানুষগুলো একটু নোংরা হয়ে থাকে। বন্যায় দিক দিশা হারিয়ে সবাই আরও নোংরা হয়ে গেছে। কোনো কিছুই তাদের ঠিক নেই। তবুও নাইমরা নিজ হাতে সবাইকে সেবা করছে। যে মিষ্টি প্রথম ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই মিষ্টি সবাইকে আপন করে নিয়েছে। গ্রামের সবার দোয়া এখন ওদের মাথায়। কত বৃদ্ধা যে নাইমের মাথায় হাত রেখে দোয়া করছে তার হিসাব নেই। অনেকদিন পর সম্পানকে দেখলো নাইম, সাথে বিন্দুও রয়েছে। সাথে থাকা ব্যাগটা থেকে লাল রঙের দুমুঠো কাচের চুড়ি বের করে বিন্দুর হাতে দিয়ে শুধালো, লাল শাড়ি পইরা, হাতে লাল চুড়ি আর সিঁথিতে লাল সিঁদুর পইরা যখন আমার বউ হইয়া আইবি, আমার ঘরে আইবি, তখন চোখ ভইরা তোরে দেখমু বিন্দু। লজ্জায় মাথা নত করে বিন্দু। সামনে থাকা পুরুষটিকে ঘিরে তার যত কল্পনা জল্পনা। তার ঘরে ঘরণী হবে, শাখা সিঁদুর পরে সেজেগুজে ঘুরে বেড়াবে, আর সম্পান সুমধুর কথা বলে লজ্জা দেবে বিন্দুকে। তাই সম্পন তাকে তখনই লজ্জায় আড়ষ্ট করে ফেলছে। সম্পনকে বুঝতে পারলো বিন্দু লজ্জা পাচ্ছে, তাই সে কথা ঘুরিয়ে কইল, কাল ভোরে শহরে যাবো, তোর লইগে লাল শাড়ি আনমু, পারলে ভোরে দেখা করিস। কিন্তু আমি তো ভোরে উঠতে পারি না। তুই তো আবার ঘুম পাগল। এত ঘুম পাগল হইলে সংসার করা মুশকিল। তাই ঘুম কমা বিন্দু। পরাণে এত ঘুম রাখিস না। পরাণে এত তুমিও আছো, তোমারে নিয়ে ঘুমাই। দুষ্ট হাসলো বিন্দু, সাথে সম্পূর্ণ হাসলো, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। নাইমকে দেখে মিলিয়ে গেল বিন্দুর হাসি। তড়িৎ গতিতে যাই বলে চলে গেল, কিন্তু সম্পূর্ণ ঠায় দাঁড়িয়ে রইল। নাইম কাছে এসে দাঁড়ালো, মৃদু হেসে বলল, নিজের ভালোবাসা তো ঠিক পেয়ে গেছো, অথচ আমার বেলায়
অন্যায় কেন সম্পন? তাহলে কি আমি ধরে নিব যার যার ভালোবাসা তার তার কাছে মূল্যবান, বাকি সবাই ঠুনকো? ইটস চমকালো সম্পন। এই নাইম কয়েকদিন আগে তার কাছে নিজের মনোভাব পোষণ করছিল, বলেছিল সে পরীকে দেখতে চায় এবং খুব করে ভালোবাসতে চায়। সম্পনের কাছে আকুতি করতে চেয়েছিল, কিন্তু ভীতু সম্পন তাকে ফিরিয়ে দিয়েছিল, বলেছিল সে কোনো সাহায্য করতে পারবে না। নাইমের চোখের দিকে তাকিয়ে মায়া হচ্ছিল সম্পনের, কিন্তু তার কিছু করার নেই। এই সুদর্শন পুরুষটিকে ফেরাতে মন চাইছিল না। তাছাড়া কোনো উপায় নেই সম্পন মাঝির কাছে। সে আস্তে করে বলল, আমি কিছু করতে পারব না ডাক্তারবাবু। পরীর লগে কথা তো দূরের কথা, জমিদার বাড়ির ধারে কাছে যাওয়ার সাহস নাই আমার। এত ভয়ের কারণ কি সম্পন? কারণ আজ থেকে 8 বছর আগে রাখাল দাদার যে অবস্থা হয়েছিল তা দেখে পুরো গ্রাম ভয় পায় কাঁপছিল। তারপরে থাইকা জমিদার বাড়িতে কোনো মাইয়ের দিকে তাকানোর সাহস কারো হয়নি। বিন্দুও পারবে না। আমি চাই না বিন্দুর কোনো ক্ষতি হোক। কপালে দৃঢ় ভাঁজ পড়ল নাইমের। রাখাল সম্পর্কে সে অবগত। সোনালি তার হাত ধরে পালিয়েছে। নাইম আবার জিজ্ঞাসা করলো, তুমি দেখেছিলে রাখালকে? এখন ওরা কোথায় আছে? জানি না, আমি তখন ছোট আছিলাম। তাও আমার মনে আছে সব। আপনি যদি দেখতেন তাহলে আপনি পরীর আশেপাশে যাইতে চাইতেন না। আমি যখন যাই বাবু, একখান কথা কই, জমিদার যত ভালো দেখেন তত ভালো না। যেদিন রাখালে মারছিল সেদিন সবাই বুঝেছি আমি। সম্পন চলে গেল। নাইম বুঝলো রাখালে মারাকে কেন্দ্র করে গ্রামের সবাই এখনও জমিদারের ভয়ে তটস্থ। এজন্য তাকে পুরুষ জমিদার বাড়িতে যাওয়া যায় না। তবে কি রাখালের সাথে ভয়ঙ্কর কিছু ঘটেছিল, তাই না? নাহলে সম্পন এত ভয় পেত না। তবে ওরা দুজন এত কিছুর পরেও একসাথে আছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। সম্পন্নের কথাগুলো যেন নাইমের ইচ্ছা আরও বাড়িয়ে দিল। পরীর কথা সে কিছুতেই মাথা থেকে বের করতে পারছে না। প্রতি মুহূর্তে তার পরীকে ভেসে কাটে। এরই মধ্যে সন্ধ্যা হতে চলল। সঙ্গে সঙ্গে ঝড়ের পূর্বাভাস। মৃদু বাতাসে ছেয়ে গেল চারিদিক। মিষ্টি, রুমি আর আশিপাশে নৌকায় চড়ে বসে। বড় নৌকা আজ নেই, তাই ছোট দুটো নৌকা ঘাটে বাঁধা। রুমিদের নৌকা ছেড়ে দিয়েছে। তখনই মিষ্টি বলে উঠল, এই যা, পালককে ফেলে এলাম। পালক পরের নৌকা আসবে, চিন্তা করিস না। আসিফের কথায় শান্ত হলো মিষ্টি। নৌকা জমিদার বাড়ির সামনে থামতে ওরা নেমে ভেতরে গেল। অন্দরে ঢুকে সিঁড়ি বেয়ে দোতলায় আসতে ওরা দেখতে পেল হ্যারিকেন হাতে পরী এদিকে আসছে। পরীর হাতে হ্যারিকেন আরেক দিয়ে পরনে ঘাগরা সামান্য উঁচু করে ধরেছে। লাল আলোতে শোভা হচ্ছে পরীর সৌন্দর্য, যা দেখে ঈশান্বিত হলো মিষ্টি, কিন্তু চুপ করে রইল। পরীর কাছে এসে জানতে চাইল পালক কোথায়। রুমি জবাব দিল না সে পরের নৌকাতে আসছে। এ কথা শুনে কুসুমকে ডাকতে ডাকতে নিচে চলে গেল। নিজেদের কক্ষে গিয়ে মিষ্টি ক্ষোভ প্রকাশ করলো। তেজি গলা বলল, এই মেয়েকে দেখলে আমার গা জ্বলে যায়। ওর মতো সুন্দর না তুই, এজন্য না, ওর মতো সুন্দর হতে চাই না, কিন্তু ওর দেখলে আমার বিরক্ত লাগে। এতটুকু বয়সে এত সাহস সঞ্চার করতে সবাই পারে না, কিন্তু পরীর মধ্যে যে সাহস আছে, যথেষ্ট বুদ্ধি আছে। শক্তি দিয়ে না হলেও বুদ্ধি দিয়ে 100 জনের সাথে লড়তে পারবে। বিপরীতে জবাব দিল না মিষ্টি। চুপচাপ পোশাক বদলে পালঙ্কে শটাং হয়ে শুয়ে পড়ল। প্রহর বাড়তে রুমির চিন্তা হলো, পালক তো এখনও এলো না। চারিদিকে প্রবল বেগে বাতাস বইছে। তাহলে কি ওরা আসতে পারেনি? মিষ্টি ঘুমাচ্ছে, তাই রুমি গেল বৈঠক করে। নাইমদের কক্ষে দরজায় পরপর টোকা দিতেই শেখর এসে দরজা খুলল। রুমি অবাক হয়ে ভেতরে ঢুকে বলল, তোরা চলে এসেছিস, তাহলে পালক কোথায়? বিস্মিত কণ্ঠস্বর শেখর বলে, তোদের সাথে আসেনি? আমরা তো ভাবলাম তোদের একসাথে এসেছিস। নাইম শুয়েছিল। সে উঠে এসে বলল, তাহলে পালক কোথায়? বাগান বাড়িতে আটকা পড়লো নাকি? তাই হবে, তোরা পালককে আনার ব্যবস্থা কর তাড়াতাড়ি। রুমিকে আশ্বাস দিয়ে নাইম ছুটে গেল সায়েরের ঘরে। সায়ের ওদের সাথেই ফিরছে। নাইমের মুখে পালকের কথা শুনে অনিচ্ছা থাকা সত্ত্বেও বাগানবাড়ির উদ্দেশ্যে রওনা হলো সে। প্রবল বাতাসের মধ্যে নাইম, শেখর, আসিবার সাহস বেরিয়ে পড়ল। মধ্যরাতে ঘুম ভাঙে পড়ে। কেন যেন অস্থির অস্থির লাগছে। এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও ঘামতে লাগলো পড়ি। একটা স্বপ্ন দেখছে সে, কিন্তু কি দেখেছে তা মনে করতে পারছে না। এমন মাঝে মাঝে হয় পড়ে, স্বপ্নে কি দেখে তা কিছুতেই মনে করতে পারে না। সে কি দুঃস্বপ্ন দেখেছে নাকি দুঃস্বপ্ন? ভাবতে ভাবতে পড়ি হাঁটু জড়ো করে অন্ধকার কক্ষে বসে রইল। এভাবে অনেকক্ষণ কেটে গেল, আর ঘুমাতে পারল না পড়ি। তবে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল। মোরগ ডাকার সাথে সাথে কুসুম আর জুমান ছুটে এলো পরীর ঘরে। কুসুমের ডাকে ধর পড়িয়ে উঠল পরী, কিন্তু কুসুম কথা বলতে পারছে না, শুধু হাঁপাচ্ছে। পরী তাকিয়ে রইল। কুসুম নিজেকে ধাতস্থ করে বলল, পরী আপা, সর্বনাশ হয়ে গেছে। কাল রাতে ডাক্তার আপা বন্যার পানিতে ডুইবে মরে গেছে। কুসুমের কথাটা শুনে পরী শরীর ঝাঁকুনি দিয়ে উঠল, কাঁপতে লাগলো সর্বাঙ্গ। কুসুম ডাক্তার আপা বলতে কাকে বোঝালো? প্রশ্নটা করতে না পারে না পরী। ঠোঁট দুটো তার অসম্ভব কাঁপছে। পরীর চাহনি দেখে জুম্মান বলে উঠল, ওই ভালো ডাক্তার আপা। আপা
বাইরে লাশ আনছে। পরীর কানে একটা কথা বাজতে লাগলো, ফিরে এসে তোমার সাথে অনেক গল্প করবো পরী। আর বসে থাকতে পারলো না পরী, ছুট লাগালো সে। সিঁড়ি ভেঙে এসে যেই না বৈঠক ঘরের দিকে যাবে তখনই মালা চেপে ধরলে পরীর হাত। এক টানে পরীকে এনে বুকে চেপে ধরে মালা। মালাকে দেখে পরী আবার অবাক হয় না, বরং শক্ত করে জড়িয়ে ধরে মালাকে। পরীর মুখ থেকে বারবার আম্মা শব্দটি বের হয়। রাতের ঝড়ে যে এত বড় তাণ্ডব চালাবে তা নুরনগরের কারো জানা ছিল না। সে একটা নিষ্পাপ প্রাণ কেড়ে নিল, কিন্তু পালক কিভাবে পানিতে পড়ে গেল তা কেউ বুঝতে পারল না। পানির কাছেই বা কেন গেল? ইতিমধ্যে সারা গ্রাম পালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। চোখের পানি ফেলেছে অনেকে। মেয়েটা অনেক ভালো ছিল, এই কথাটা সবার মুখে মুখে শোনা গেল। ভিড় বাড়ছে জমিদার বাড়ির প্রাঙ্গণে। নারী পুরুষ বাচ্চাদের আনাগোনা বাড়ছে। শহরের ডাক্তার লাশ দেখে গেছে এক এক করে। সাদা কাপড়ে ঢেকে পালকের মৃতদেহ পড়ে আছে। তারপর খানিকটা দূরে রুমি কাদার মধ্যে বসে আছে, ওর পাশে মিষ্টি একইভাবে বসে আছে। মাঝরাতে যখন এই লোহমস্যক খবরটা পেল তখন থেকে কেঁদেছে, কিন্তু এখন কাদার শক্তি দুজনে হারিয়ে ফেলেছে। তাই শুধু পালকের লাশের দিকে তাকিয়েছে, স্থির হয়ে দৃষ্টি। কিছুটা দূরে শেখরের উপর নাইম আর সাকর বসে আছে। আসিফ চুপচাপ দাঁড়িয়ে আছে। কাল রাতে যখন সবাই বাগান বাড়িতে পৌঁছলো তখন ঝড় একটু কমেছে। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও পালককে ওরা পেল না। ওদের সাথে গ্রামের লোকজনেরও খুঁজছে, কিন্তু কেউ পেল না। কেউ একজন বাড়ির পিছনে গেল খুঁজতে, যেখানে কেউ যায় না। পানিতে উবুর হয়ে ভাসছে পালক। হারিকেনের আলোয় লোকটা ভালো করে কিছু দেখলো না, তবে চিৎকার দিয়ে সবাইকে ডাকলো। কয়েকজন সাহেবের আদেশের সাথে সাথে পানিতে নেমে পড়লো। সবাই মিলে ধরাধরি করে পালককে ডাঙায় তুললো। নাইম দ্রুত পালকের হাত ধরে কিন্তু কিছু পরক্ষণে ছেড়ে দিয়ে নিজের শরীর ভর ছেড়ে দিল মাটিতে। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শেখর আসিফ বুঝে গিয়ে পালকের হাত ধরল। ওরা নাইমের পাশে বসে পড়ল। এইটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল? রাতে পালককে জমিদারের বাড়িতে নিয়ে আসা হয়। রুমি মিষ্টি এসে পালকের লাশ দেখে কাঁদতে লাগলো। ওভাবেই সকাল হয়ে গেল। নাইম পালকের দিকে শান্ত চোখে তাকিয়েছে। এই পালকের সাথে কত মজা করেছে ওরা। একসাথে ক্লাস করেছে, গল্প করেছে, একসাথে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছে। কত আনন্দ করেছে। এই 6জন গ্রামে এসেছিল, এখন ফিরতে হবে 5জনকে। ভাবতে অবাক লাগছে। নাইমের এখনও বিশ্বাস হচ্ছে না যে পালক আর নেই। পানিতে ডুবে মারা গেছে। কি অদ্ভুত! যে পানিতে মানুষের জীবন বাঁচায় সেই পানি মানুষের জীবন কেড়ে নেয়। পালকের মৃত্যু সাহেরও মানতে পারছে না। হঠাৎ এরকম ঘটনা ঘটে যাবে তা সে ভাবতেই পারেনি। তাছাড়া মেয়েটার সাথে কালো এর বেশ কিছুক্ষণ কথা হয়েছিল, তাকিয়েছিল সাহেরের দিকে। অথচ কিছু সময় ব্যবধানে মেয়েটা আর নেই। আর কথা বলবে না। যে চোখের সায়েরের পালকের অনুভূতি পড়েছিল সে চোখ জোড়া আর খুলবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সায়ের গেল আফতাবের সাথে কথা বলতে। মালাকে নিয়ে আফতাব ভরে ফিরেছে। পালকের খবর পেয়ে মালাও কেঁদেছে। মেয়েটা সত্যি খুব ভালো ছিল। এভাবে মেয়েটা পৃথিবী ছাড়বে তা মালা বোঝেনি। অন্দরের বারান্দায় পরীকে বুকে জড়িয়ে বসে আছে মালা। জেসমিন, কুসুম আর জুমানও বসে আছে। বেশ কয়েকজন মহিলা এসে বসেছে। ওদের দেখে আবার চলে যাচ্ছে। পরী এখনও মালাকে ধরে আছে। অনেকদিন পর মায়ের বুকে মাথা রেখেছে। হঠাৎ পালকের কথায় মনে পড়তে মাথা তুলে তাকালো। বলল, আম্মা, ডাক্তার আপা। চুপ থাক পরী, কথা কইস না। যা হওয়ার হয়েছে, তুই শান্ত থাক। চোখ থেকে ফোঁটা ফোঁটা অশ্রু বের হতে লাগলো। সে বলল, আম্মা, ডাক্তার আপা কইছিল আমার লগে গল্প করবে, কিন্তু সে তো আর আইলো না আম্মা। আমার অনেক কষ্ট হইতেছে আম্মা। মালা মেয়ের কথা মাথায় হাত বুলাতে বলল, কান্দিস না পড়ি। আমার মাইয়া তো নরম না, এত কান্দে তো না, তাইলে এত কান্দিস কেন? মালা আবার পরীকে জড়িয়ে নিল। পরী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরলো মালাকে। ঠিক তখনই মিষ্টি রুমে অন্দরে ঢুকলো। পরী চট করে মাথা তুলে তাকায়। যন্ত্র মানবের মতো হেঁটে আসছে দুজন। সিঁড়ি বেয়ে দুজনে দোতলায় চলে গেল। কিছুক্ষণ পর নিজেদের ব্যাগ নিয়ে চলে এলো। মালার সামনে গিয়ে রুমি ভাঙা গলায় বললে, আমরা চলে যাচ্ছি, ভালো থাকবেন। বুঝতে পারিনি যে হাসি খুশিভাবে এসেছিলাম আর যেতে হবে কাঁদতে কাঁদতে। পালককে এভাবে হারিয়ে ফেলবো জানলে কখনোই এখানে আসতাম না। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল রুমি। চোখের জল মুছতে মুছতে অন্তর থেকে বের হয়ে গেল। ওরা চলে যাচ্ছে শুনে পরী উঠে দাঁড়ালো, বলে উঠল, আমি একবার দেখবো ডাক্তার আপারে। আম্মা, আমি বাইরে যাবো। আম্মা, আমারে একবার যাইতে দেন। নাইমরা নিজেদের ব্যাগ গুছিয়ে নিয়েছে। পালককে নিয়ে এখনই শহরে রওনা হবে সবাই। পালকের বাবা মা শহরে থাকেন। ওদের দাহ করা হবে পালককে। কোন মুখে ওরা বাবা মার সামনে দাঁড়াবে তাই ভেবে পাচ্ছে না ওরা। ঘাটে বিশাল ছাইওয়ালা নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে সম্পন সহ আরও দুজন মাঝি। নৌকা করে পালককে শহরে নিয়ে যাওয়া হবে। নাইম, শেখর, আসিফ গেল পালককে নৌকায় তুলতে। নাইম পালকের দেহে হাত দিতেই একটা নারীকণ্ঠ ভেসে আসছে,
একটু দাঁড়ান, আমি দেখবো আপারে। ওড়নাটা দিয়ে মুখ ঢেকে পরি দৌড়ে এলো। নাইম ছেড়ে দিল পালককে, হাঁটু মুড়ে সে পাশে বসে রইল। পরি ছুটতে গিয়ে নাইমের পাশে বসে পালকের মুখের উপর থেকে কাপড়টা নাইম সরিয়ে দেয়। পালকের মুখটা দেখে কেঁদে ফেললো পরি। সাদা হয়ে গেছে মুখটা, ঠোঁট দুটো কালচে বর্ণ ধারণ করছে। কি জানি কতক্ষণ পানিতে ভিজেছিল। মলিন কোমল দেহটা শান্ত হয়ে আছে। পরি আলতো করে পালকের গালে হাত রাখলো। শরীর বরফের ন্যায় ঠান্ডা, অনেক কষ্ট হচ্ছে আপনার, তাই না আপা? এখানে আপনি শান্তিতে ঘুমান, কেউ বিরক্ত করবে না। একটা কথা মনে রাখবেন, এই পরি আপনার কথা কোনোদিন ভুলবে না। সোনা আপার মতো আপনিও আমার আরেক আপা। ভালো থাকেন। দুপোটা অশ্রু বিসর্জন দিয়ে উঠে দাঁড়ালো, পিছিয়ে এলো পালকের থেকে। নাইম হাত বাড়িয়ে দিল পালকের দিকে। তিনজন মিলে পালককে ধরে নৌকাতে তুললো। সাহেব যাচ্ছে ওদের সাথে। সবাই নৌকায় বসতে সম্পন বইটা ফেললো। পরি দৌড়ে ঘাটে গেল। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। নাইমের চোখ দুটো ঘুরিয়ে তাকালো পরির দিকে। চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যায় না। হয়তো এই গ্রামে আর আসা হবে না ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল নাইম। বেশিক্ষণ দাঁড়ানো না পরে কুসুম এসে টেনে নিয়ে গেল পরীকে। এখানে থাকাটা ঠিক হবে না। আজকে নৌকা সবাই চুপ, মনে হচ্ছে নৌকা কেউ নেই, শুধু সবার শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে। ভারী সে নিঃশ্বাস। মিষ্টি পালকের মাথায় হাত রেখে বলল, কখনো ভাবিনি তুই এভাবে আমাদের ছেড়ে চলে যাবি। আমরা তোকে খুব ভালোবাসি পালক। কেঁদে ওঠে মিষ্টির সাথে রুমিও, কিন্তু নাইম শেখর আশি বিস্তির। ওদের ইচ্ছে করছে না কাঁদতে, কিন্তু পুরুষ মানুষ যে কান্না মানায় না। অশ্রু শোভা পায় না নারীর চোখে। পুরুষের চোখ থাকে কঠোর, তাই ওরা তিনজন পুরুষ চুপ হয়ে বসে রইল। সায়ের দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে পালকের দিকে তাকিয়ে গভীর ভাবনায় নিমজ্জিত হচ্ছে, আবার বাইরের দৃষ্টি দেখছে। অন্ধরে বারান্দায় গা ছড়িয়ে বসে আছে পরি। পরনের ঘাগরাটা হাঁটু অবধি উঠে গেছে। ওড়না পাশে পড়ে আসছে, অবুজের ন্যায় বসে আছে পরি। অনুভূতিহীন চাহিনিতে তাকিয়ে আছে পেয়ারা গাছটার দিকে। সেখানে একটা হলদে পাখি এসে বসেছে। পাখিটার নাম অজানা। একটা পাকা পেয়ারা খাচ্ছে পাখিটা। পরি দিক বিদিক ভুলে পাখিটা এটাকে মগ্ন হয়ে আছে। পরি ইচ্ছে হচ্ছে পাখি হতে। না থাকবে পরিবার, না থাকবে কষ্টের পাহাড়। এমন সময় লাঠি ভর দিয়ে আবির্জান আসলো। তিনি সবসময় নিজের কক্ষে খুব একটা বের হন না। পালকের খবর শুনে তিনি বের হয়েছেন। এতক্ষণ মালার ঘরে ছিলেন, নিজের ঘরে যাচ্ছিলেন। পরীকে ও অবস্থা দেখে লাঠি দিয়ে খোঁচা মেরে বললেন, এই মাইয়া, অমনে কাপড় উঠাইয়া বুঝছস কেন? পাও ঢাক কইতেছি, তোর বাপে আইসা পড়বো। কি মাইয়া যে হয়েছে আল্লাহ জানে। ওই কথা হুনুস না? দাদির চেঁচামেচিতে পাখিটা উড়ে গেল। যার দরুন বিরক্ত হলো পরি। কোনো কথা না বলে অন্য হাতে নিয়ে উঠে দাঁড়ালো। দৌড়ে চলে গেল ছাদে। প্রাচীর ঘেঁষে দাঁড়ালো সে। উদাস উদাস লাগছে পরির। ও নিজেই চেয়েছিল শহরে ডাক্তার চলে যাক। আজ তাহলে কি হলো? কিন্তু ওদের চলে যাওয়া মানতে পারছে না পরি। পালকের কথা মনে পড়তে কান্না আসছে বারবার। জুম্মানের মুখের পরি একদিন শুনেছিল ভালো মানুষ নাকি বেশি দিন। পরি ভাবলো পালক আপা ভালো ছিল বলে অকালে হারিয়ে গেল। সারাদিন কিছু মুখে তুলল না পরি। মালা এসে জোড়াজুড়ি করে পরীকে খাওয়াতে পারল না। নিজ কক্ষে এক কোণে চুপটি মেরে বসে আছে পরি। জুম্মান তখন পরির ঘরে ঢুকলো হাতে একটা লাঠি নিয়ে। পরি সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপা দেখো, পানি অনেক কমে গেছে, আমি লাঠি দিয়ে মাপছি। পরি ঘুরে তাকালো জুম্মার দিকে। লাঠির মাঝখান বরাবর ধরে দেখালো। পরি মৃদু হেসে বলল, ভালো বুদ্ধি তো তোর। এমনি পানি মাপা শিখলে কে তোরে? নাইম ডাক্তারবাবু। ও আচ্ছা, উনি কি ডাক্তার গো দিয়ে আইছেন? জুম্মান চোখ কুচলে বলল, উনি কে আপা? আরে ওই যে আব্বার লগে থাকে, পাঞ্জাবি পইরে থেকে চোখে সুরমা করে। জুম্মা আবার খিলখিল করে হাসতে লাগলো পরির কথা শুনে। তা দেখে পরি রাগ হলে বলে, হাসস কেন? আমি কি হাসার কথা বলছি? সোজাসুজি কইলে তো পারো সায়ের ভাই। তা না কইরা কি যেতে আসে নাই সায়ের ভাই? মনে হয় রায় ধইবে, আইলে গিয়া খবর আনবি কি হইল। জুম্মান মাথা নেড়ে দিল, সে কাজটি করবে। তারপর থেকে দৌড় দিল লাঠিটা পানির মধ্যে পুঁতে। নাইম জুম্মানকে শিখিয়ে দিয়েছে এইভাবে পানি মাপতে হয়। খুব সহজে জুম্মান শিখে নিয়েছে। সে খুশি হয়েছে নাইমের প্রতি। সন্ধ্যা নামতে মাগরিবের নামাজ পড়ার জন্য উঁচু করে কল পড়ে গেল মালা। কিন্তু অবাক হলো পরীকে আসতে দেখে। পরীও উঁচু করতে এলো। নামাজ পড়বি? মায়ের প্রশ্নের জবাব পরী ছোট্ট করে হুম বলল। মালা ভড়কায়। পরী অনেকবার সে নামাজ পড়তে বলেছিল, কিন্তু পরীর কোনো হেলদোল নেই। মালা বলল, নামাজ পড়লে সব ওয়াক্ত তাই পড়তে হবে কিন্তু। পরী ততক্ষণে উজু শেষ করে ও উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন থেকে প্রতিদিন নামাজ পড়বো। আমার সব প্রিয় মানুষগুলোর লইয়া দোয়া করবো। মালা আর কথা বলল না। দাদির জন্য বালতি করে উজুর পানি নিয়ে পড়ে চলে গেল। মালা চেয়ে রইল মেয়ের যাওয়ার পানে। মেয়েকে নিয়ে বড়ই দুশ্চিন্তা মালা। শুধু রাগ আর জেদ দেখাইতে পারে, বুদ্ধিশুদ্ধি একেবারে নেই। এ নিয়ে মালার যত চিন্তা। রাত যখন গভীর হলো তখন জুম্মান এসে খবর দিল সাহের এসেছে, কিন্তু সে সাহেরের সাথে এখনও কথা বলতে পারেনি। আফতা আবার আখিরের সাথে কথা বলেছিল সাহের তখন। জুম্মান আরও বলল, কাকা সাহের ভাইকে গালিগালাজ করতেছে। পরে চট করে বলে উঠল, কেন ভাই? সব দেখতে
রাইখা পারল না কেন, ডাক্তার আপারে মারল কেমনি, আরও কত কথা। এই কাকাই অনেক শয়তান রে আপা, সুযোগ পাইলে ভাইরে গালাগালি করে। আখিরের নামটা শুনতে ইচ্ছে করে না পরীর, নিজের কাকা বলে সম্মানও দেয় না। এই লোকটার প্রতি ঘৃণা ছাড়া কিছুই আসে না পরীর। আজ এমনিতে মন ভালো নেই ওর, তাই আর বেশি কিছু ভাবলো না পরী, চুপচাপ শুয়ে রইল। কিন্তু রাত যত বেশি হলো পরীর খিদে ততই বাড়ল। সারাদিন কিছু খায়নি, রাতে জুম্মানকে ডাকলেও গেল না, কিন্তু এখন খিদে সহ্য করতে পারলো না। হারিকেন হাতে নিয়ে ছুটে চলল রন্ধনশালায়। ভাত বেড়ে গপ গপ করে খেতে লাগলো। তখনই দরজায় টোকা পড়ল। বৈঠক ঘর থেকে কেউ অন্দরের দরজায় টোকা নাড়ছে। পরি এঁটো হাতে ঘোমটা টেনে গিয়ে দরজা হালকা খুললো। রাগান্বিত কণ্ঠে সাহের বলল, এতক্ষণ লাগে তোর দরজা খুলতে? আমার খাবার নিয়ে আয় বলেই চলে গেল সাহের। পরি থ মেরে দাঁড়িয়ে এলো। পরক্ষণে মনে করলো হয়তো কুসুমকে মনে করেছে সাহের, নয়তো পরীকে ধমক দেওয়ার সাহস ওই সামান্য কর্মচারীর। পরি গিয়ে সাহেরের জন্য ভাত বাড়ল আর তারপর আস্তে করে বৈঠক ঘরে পা রাখল।